পাঁচটা দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যারা ওয়ার্ল্ড কাপের কন্টেনশনে আছে। যে পাঁচটা দলের কথা বলছি, প্রথম টিমটা হচ্ছে ব্রাজিল, ফ্রান্স, তারপরে হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে পর্তুগাল, এবং সেই সাথে আরও একটা টিম যারা দল ঘোষণা করেছে তারা হচ্ছে ইংল্যান্ড। সো এদেরকে সবসময় আপনি কিন্তু কোনো একটা ফিফা ওয়ার্ল্ড কাপ আসলেই ফেভারিটদের কাতারে রাখবেন। তবে আমি হল্যান্ডের নামটা রাখলাম না। নেদারল্যান্ডস তারা ডেফিনেটলি একটা খুবই ভালো টিম, এবং এবারও আমার মনে হয় খুব শক্তপোক্ত একটা টিম নিয়ে তারা আসবে। সামহাও তাদের মধ্যে আমি আসলে ফ্লেভারটা পাই না যে তারা একটা ওয়ার্ল্ড ইভেন্টে খুব বেশি দূর যাবে। পর্তুগাল যদিও এখনো পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ জেতে নাই, আপনারা আসলে আর্গিউ করতেই পারেন যে পর্তুগাল কেন তাহলে এই লিস্টে আছে, বাট আমার কাছে মনে হয় যে পর্তুগাল তাদেরকে লিস্টে রাখা যায়, বিকজ দে হ্যাভ আ টিম যেটা দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ জেতার মতো একটা আশা তারা করে, এবং অনেকেই অনেক সমর্থকরা সেই আশাটাও করছেন। সো এই পাঁচটা দলের কথা আমি মেনলি বলি যে পাঁচটা টিম তারা ইতিমধ্যে তাদের স্কোয়াড দিয়ে ফেলেছে, বাট আরও দুটো শিরোপা প্রত্যাশী দল রয়েছে যারা এখনো পর্যন্ত তাদের স্কোয়াড দেয়নি, সেটা হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। খবর যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আর্জেন্টিনার বেশ কিছু খেলোয়াড়রা ইনজুরির মধ্যে আছেন, এবং ইনজুরি থেকে তারা কবে নাগাদ রিকভার করবেন সেটা নিয়ে লিওনেল স্ক্যালোনি এখনো পর্যন্ত আসলে নিশ্চিত নন, এই কারণেই তিনি আসলে সময় নিচ্ছেন। আর ওভারঅল আমরা যদি চিন্তা করি যে জুনের 1 তারিখের মধ্যে প্রত্যেকটা ন্যাশনাল টিমকে তাদের ফাইনাল 26 ম্যান স্কোয়াডটা ঘোষণা করে ফেলতে হবে বা ফিফাকে দিয়ে দিতে হবে। সো এখনো পর্যন্ত কিন্তু সময় আছে, সো সেই সময়টাই বেসিক্যালি নিচ্ছেন, এবং লিওনেল স্ক্যালোনি খুব ভালো মতন দেখার চেষ্টা করছেন যে তার অ্যাভেলেবল অপশনসগুলো কারা আছে, এবং তিনি কোনো ইনজুর্ড প্লেয়ারকে আসলে বোধহয় সাথে ক্যারি করে নিয়ে যেতে চান না। আর ট্যাকটিক্যাল কিছু রিজনস তো ডেফিনেটলি থাকবে ফর পিকিং কোয়াইট আ ফিউ প্লেয়ার্স। আর স্পেনের কথা যদি বলি, সিমিলার সিচুয়েশন। আই থিঙ্ক তাদেরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়াররা ইনজুরির মধ্যে আছেন, যে কারণে হচ্ছে এখনো পর্যন্ত স্পেনের ন্যাশনাল টিমের যেই 26 সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। এবং মাত্র যেহেতু লিগটা শেষ হয়েছে, মাত্র ডোমেস্টিক ফুটবলটা শেষ হয়েছে, ডেফিনেটলি টিমগুলোকে তাদের ক্যাম্প করা শুরু করা লাগবে, ন্যাশনাল টিম তাদের ক্যাম্পে যাবে, এবং একটা ডিফিকাল্ট জার্নিতে তাদের যেতে হবে, কারণ ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে যেহেতু খেলা, এই সময়টায় কিন্তু প্রচণ্ড রকম গরম। এই গরমটাকে কিভাবে তারা আসলে অ্যাবজর্ব করবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে সবগুলো দলের জন্য। ফর অল 48 টিমস আমার মনে হয় যে ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। যারা অভ্যস্ত এই ধরনের এনভায়রনমেন্টে খেলতে তাদের জন্য একটু ইজিয়ার হবে, বাট যারা অভ্যস্ত নয় তাদের জন্য খুব বেশি স্ট্রাগলটা হবে। সো আমি এই যে অন্যান্য ফ্যাক্টরসগুলো রয়েছে সেই ফ্যাক্টরসগুলোকে আসলে আমরা অনেক সময় অ্যাভয়েড করি বা সেগুলোকে নিয়ে খুব একটা কথা বলি না। উই নিড টু টক অ্যাবাউট দেম। আপনারা ক্লাব ওয়ার্ল্ড কাপটার কথা চিন্তা করেন, গত বছর হয়েছিল, সেখানেও কিন্তু ইউএসএতে প্রচণ্ড রকম গরম ছিল, এবং বারবার কুলিং ব্রেক নেওয়ার পরেও প্লেয়াররা কিন্তু পরিশ্রান্ত মনে হচ্ছিল তাদেরকে। বাট এবার যেটা হচ্ছে একটা খুব ডিফিকাল্ট আই উড সে লিগ ক্যাম্পেইন সবাই শেষ করে তারপরে হচ্ছে এখন ন্যাশনাল টিমের জার্সিতে জয়েন করে এই গরমের মধ্যে খেলতে নামবে। ভেরি মাচ ডিফিকাল্ট টু প্রেডিক্ট আসলে কোন দল কিভাবে রিয়্যাক্ট করে। সো আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে অন্যান্য বিশ্বকাপে আপনি দেখবেন যে যখন ওয়েদার খুব একটা বৈরী নয়, সেই জায়গায় যখন টিমরা খেলতে যায় তখন কিন্তু অন্যান্য অনেক কিছু ম্যাটার করে। যেমন এমন একজন প্লেয়ার আছেন যার হয়তো স্ট্যামিনা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট খেলাতে পারবেন কিনা সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, বাট ফেভারেবল ওয়েদার কন্ডিশনস পেলে বা কমফোর্টেবল সিচুয়েশন হলে তখন কিন্তু তাকে 90 মিনিট খেলিয়ে দিতে পারবেন একজন কোচ বা একজন ম্যানেজার। কিন্তু যখন ওয়েদার একটা ফ্যাক্টর হয়ে যায় তখন কিন্তু আপনার খুবই ব্যালেন্সড উপায়ে আপনার স্কোয়াডটাকে ব্যবহার করতে হবে, এবং স্কোয়াডটাকেই বেসিক্যালি বলতে হবে যে এই যে স্কোয়াডের 26 জন তোমরা, এভরিওয়ান উইল বি নিডেড, কারণ এই ওয়েদারের মধ্যে আসলে কারো ওপর বা কোনো একটা স্পেসিফিক 11-এর উপর আপনি এককভাবে ট্রাস্ট রেখে কাজটা চালিয়ে যেতে পারবেন না। এবং আরও একটা বিষয় রয়েছে, যেহেতু একটা গ্রুয়েলিং সেশন বা গ্রুয়েলিং একটা সিজন শেষ করে সবাই এসছে, ডেফিনেটলি তাদের মধ্যে ফ্যাটিগ একটা লেভেলে কাজ করবে এবং ইনজুরির প্রবণতাটাও তাদের মধ্যে বেশি থাকবে। সো এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে যখন টিমগুলো যাচ্ছে ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য বা সেখানে সাকসেস পাওয়ার জন্য। কম্পেয়ার টু কাতারে যখন হয়েছিল ওয়ার্ল্ড কাপটা 2022-এ, সেটা কিন্তু আপনার খেয়াল থাকার কথা নভেম্বর-ডিসেম্বরে হয়েছে, যেটা শীতকাল ছিল। সো মোটামুটি একটা ফেভারেবল কন্ডিশন সবাই এক প্রকার পেয়েছিল, একটু কমফোর্টেবল একটা কন্ডিশনে তারা খেলতে পেরেছিল। বাট ইউএসএ, মেক্সিকো, কানাডায় এই জুন-জুলাইতে প্রচণ্ড রকম গরম তাদেরকে কিন্তু ফেস করতে হবে। সো এই বিষয়টা আসলে মাথায় রাখার একটা জায়গা রয়েছে।